বহুকাল আগের কথা। এক রাজ্যে এক রাজা রাজত্ব করতেন। তিনি যেমন ছিলেন বীর যোদ্ধা, তেমনি ছিলেন পরম সুশাসক। একের পর এক যুদ্ধ জয় করে তিনি রাজ্যের সীমানা বাড়িয়েছিলেন, আর তার রাজকোষও উপচে পড়ছিল ধন সম্পত্তিতে। কিন্তু এই পরাক্রমশালী রাজার একটি অদ্ভুত শখ ছিল। তিনি কবিতা ভালোবাসতেন। নিজে যেমন সুন্দর কবিতা লিখতেন, তেমনি দূর দূরান্ত থেকে আসা কবিদের মুখে নতুন নতুন কবিতা শুনতে ভালোবাসতেন। শুধু কবিতা শুনেই রাজার মন ভরত না, তিনি মুক্ত হস্তে কবিদের পুরস্কৃত করতেন। কেউ অর্থ চাইলে অর্থ, কেউ জমি চাইলে জমি, যার যা আবদার রাজা তা পূরণ করে দিতেন। কিন্তু রাজার এই দরদি স্বভাবের কারণে এক মস্ত বড় বিপদ ঘনিয়ে এলো। দুহাতে দান করতে করতে একসময় দেখা গেল সুবিশাল রাজকোষ প্রায় শূন্য হতে বসেছে। এই দেখে রাজ্যের প্রধানমন্ত্রীর মাথায় হাত পড়ল। তিনি চিন্তায় রাতে ঘুমোতে পারেন না। এইভাবে চললে তো রাজ্য অচল হয়ে পড়বে, প্রজাদের দেখভাল হবে কি করে? মন্ত্রীমশাই একদিন সাহস করে রাজাকে বললেন, মহারাজ, আপনি কবিতা শুনুন, তাতে আপত্তি নেই, কিন্তু এভাবে রাজকোষ খালি করে দেওয়ার কি প্রয়োজন? শুনে রাজা ক্ষুণ্ণ হয়ে বললেন, সে কি মন্ত্রীমশাই, কবিরা হলেন সৃষ্টিশীল মানুষ, তাদের এই অনন্য সৃষ্টির একটা মূল্য তো দিতেই হবে। আমি কবিতা শুনব আর তাদের খালি হাতে ফেরাবো, তা এই রাজ্যে হতে পারে না। মন্ত্রীমশাই দেখলেন পরিস্থিতি বেগতিক। তিনি আবেগতাড়িত হয়ে বলেই বসলেন, মহারাজ, যদি এভাবেই রাজত্ব চলে তবে আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি। মন্ত্রীমশাইয়ের কথা শুনে রাজা মহা বিপদে পড়লেন। মন্ত্রী ছাড়া রাজ্য চালানো তো অসম্ভব। বাধ্য হয়ে রাজা কবিতা শোনা বন্ধ করে দিলেন। রাজসভায় কবিদের আশা রুখতে নানা বাহানা তৈরি করা হতে লাগল। কোনোদিন বলা হতো রাজা শিকারে গেছেন, কোনোদিন বলা হতো রাজার শরীর ভালো নেই। কবিরা ধীরে ধীরে বুঝে গেলেন যে রাজা আর কবিতা শুনছেন না। এর ফলে রাজ্যের দরিদ্র কবিদের অবস্থা শোচনীয় হয়ে উঠল। পেটের তাগিদে অনেকেই কবিতা লেখা ছেড়ে অন্য সাধারণ কাজ করতে বাধ্য হলেন। এদিকে রাজকোষ আবার ধীরে ধীরে পূর্ণ হয়ে উঠল এবং মন্ত্রীমশাইও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। কিন্তু রাজকোষ ভরলেও রাজার মনের আনন্দ হারিয়ে গেল। দিন দিন তিনি বিষণ্ণ ও গম্ভীর হতে লাগলেন। মহারাজের এই মুখ ভার দেখে মন্ত্রীমশাইয়ের দুশ্চিন্তা আবার বেড়ে গেল। রাজা খুশি না থাকলে তো পুরো রাজ্যই সংকটে পড়বে। মন্ত্রীমশাই তখন এক নতুন ফন্দি ফিকির খুঁজতে লাগলেন। কি এমন করা যায় যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে? অর্থাৎ রাজাও কবিতা শুনতে পাবেন, অথচ রাজকোষের একটি মুদ্রাও খরচ হবে না। অনেক ভেবে মন্ত্রীমশাই এক বুদ্ধি বার করলেন। তিনি তার কিছু বিশ্বস্ত অনুচরকে দিয়ে সারা রাজ্যে এক অদ্ভুত খোঁজ চালালেন। তিনি এমন একজন মানুষকে খুঁজতে লাগলেন যে শ্রুতিধর, অর্থাৎ যে কোনো কথা একবার শুনলেই হুবহু মুখস্থ করে মনে রাখতে পারে। ভাগ্যক্রমে তেমনই এক যুবকের সন্ধান পাওয়া গেল। মন্ত্রীমশাই তাকে মোটা মাইনের লোভ দেখিয়ে রাজসভার এক বিশেষ সভাসদ বানিয়ে দিলেন এবং আড়ালে তাকে বুঝিয়ে দিলেন ঠিক কী করতে হবে। জীবনে এত কম পরিশ্রমে এত বড় রাজকীয় চাকরি পেয়ে সেই শ্রুতিধর তো আহ্লাদে আটখানা। পরদিনই মন্ত্রীমশাই সারা রাজ্যে এক মহা ঘোষণা করে দিলেন। রাজ্যের সমস্ত কবিদের জানানো যাচ্ছে যে যিনি মহারাজকে সম্পূর্ণ একটি নতুন কবিতা শুনিয়ে মুগ্ধ করতে পারবেন, তাঁকে রাজকোষ থেকে 5 লক্ষ স্বর্ণমুদ্রা পুরস্কার দেওয়া হবে। কিন্তু শর্ত একটাই, কবিতাটি যদি আগে কারো শোনা থাকে তবে এক কানাকড়িও মিলবে না। রাজা এই অদ্ভুত ঘোষণার কথা শুনে বেশ অবাক হলেন, তবে মনে মনে খুশিও হলেন যে আবার কবিতা শোনা যাবে। তিনি মন্ত্রীকে জিজ্ঞেস করলেন, মন্ত্রীমশাই, এ কেমন নিয়ম? মন্ত্রীমশাই হেসে বললেন, মহারাজ, একদম নতুন কবিতা মানে তো সেটা আরও বেশি সুন্দর হওয়ার সম্ভাবনা। আপনি শুধু কবিতা উপভোগ করুন। ঘোষণা শুনে রাজ্যের কবিরা দলে দলে রাজসভায় ভিড় জমালেন। তবে সবার মনেই তীব্র দুলুনি আর ভয়। কবিতা লিখতে গেলে তো মানুষ কোনো না কোনো পুরনো চেনা ঘটনা বা অনুভূতি থেকেই অনুপ্রাণিত হয়ে লেখে। যদি কারো সাথে মিলে যায়? প্রথম কবি এসে বুক ঠুকে মহারাজের সামনে তার চমৎকার কবিতা পাঠ করলেন। কবিতা শুনে রাজার মন ভরে গেল। তিনি মনে মনে ভাবলেন, বাহ, এমন অপূর্ব কবিতা তো আগে কখনো শুনিনি। কিন্তু রাজা পুরস্কার ঘোষণা করতে যাবেন এমন সময় মন্ত্রীমশাই গম্ভীর গলায় রাজসভার সবাইকে জিজ্ঞেস করলেন, উপস্থিত সভাসদগণ, আপনারা কেউ কি এই কবিতা আগে শুনেছেন? সবাই চুপ করে রইল। কিন্তু ঠিক তখনই মন্ত্রীর কথা মতো সেই শ্রুতিধর যুবকটি
আস্তে আস্তে উঠে দাঁড়াল। সে অবলীলায় বলল, মহারাজ, এই কবিতা তো আমার বহু আগে থেকেই মুখস্থ। বিশ্বাস না হয় শুনুন। এই না বলে সে একটু আগে কবির মুখ থেকে শোনা কবিতাটি হুবহু মুখস্থ আউড়ে দিল। সবাই তো তাজ্জব। রাজা আফসোস করে কবিকে বললেন, আহা, কবিতাটি তো নতুন নয়। নিয়মানুযায়ী আপনাকে কোনো পুরস্কার দেওয়া গেল না। বেচারা কবি মাথা নিচু করে বিদায় নিলেন। এইভাবে দিনের পর দিন যত কবি আসতেন, শ্রুতিধর যুবকটি একবার শুনেই তা মুখস্থ বলে দিত এবং কবিরা খালি হাতে হতাশ হয়ে ফিরে যেতেন। রাজা কবিতা শুনে আনন্দ পাচ্ছিলেন ঠিকই, কিন্তু এত ভালো ভালো কবিতা লিখেও কবিরা কোনো পুরস্কার পাচ্ছেন না দেখে তার মনে একটা খটকা লাগছিল। তিনি মন্ত্রীকে বারণ করতে গিয়েও পারছিলেন না, কারণ নিয়ম তো নিয়মই। এদিকে অন্য সভাসদরা আস্তে আস্তে মন্ত্রীর এই চালাকিটা বুঝতে পারলেও মন্ত্রীর ভয়ে কেউ মুখ খোলার সাহস পেল না এবং তারা শ্রুতিধরকে একজন নিম্নমানের মানুষ হিসাবে কানাঘুষো করতে লাগল। এদিকে সারা রাজ্যের কবিদের মধ্যে এক চরম হতাশা নেমে এলো। এই রাজ্যেই এক পরম জ্ঞানী, আত্মমর্যাদা সম্পন্ন ও বুদ্ধিমান কবি বাস করতেন। তিনি ছিলেন ভীষণ প্রতিভাবান, কিন্তু ধন সম্পদের প্রতি তার কোনো লোভ ছিল না। তাই তিনি কোনোদিন রাজসভায় যাননি, নিজের মনে কবিতা লিখেই সুখে ছিলেন। কিন্তু কবিদের ওপর এই অন্যায় আর ছলনা তিনি আর সহ্য করতে পারলেন না। তিনি ঠিক করলেন এই চক্রান্তের একটা বিহিত করতেই হবে, আর তিনি রাজসভায় আবৃত্তি করার জন্য একটা জ্বালাময় কবিতাও লিখে ফেললেন। পরদিন সেই তেজস্বী কবি রাজসভায় এসে প্রবেশ করলেন। তিনি রাজার সামনে দাঁড়িয়ে বলিষ্ঠ কণ্ঠে নিজের নতুন কবিতাটি পাঠ করতে শুরু করলেন। কবিতার প্রতিটি শব্দ যেন এক একটি তীরের মতো ছুঁড়ে দেওয়া হচ্ছিল। কিন্তু কবিতার বিষয়বস্তুটা ঠিক কী ছিল জানেন? কবি তার কবিতায় চতুরতার সাথে লিখে এনেছিলেন, মহারাজ, এই কবিতাটি সত্য ঘটনার উপর আধারিত। আপনার এই পরম বিশ্বস্ত সভাসদ শ্রুতিধরের পিতা আজ থেকে ঠিক 1 বছর আগে আমার কাছ থেকে ব্যবসার কথা বলে নগদ 5 লক্ষ স্বর্ণমুদ্রা ধার নিয়েছিলেন। আজ এই রাজসভার সমস্ত গুণীজনদের সামনে দাঁড়িয়ে তিনি সেই ধারের কথা স্বীকার করছেন এবং প্রতিজ্ঞা করছেন যে আজই সেই ধারের টাকা আমাকে ফেরত দিয়ে দেবেন। যদি তিনি তা না করেন, তবে তিনি মহারাজের চোখে অপরাধী হিসেবে গণ্য হবেন। কবি কবিতাটি পাঠ করে শেষ করলেন, আর রাজসভায় এক অদ্ভুত নীরবতা নেমে এলো। অন্যান্য দিনের মতো সেই শ্রুতিধর যুবকটি এবার আর অহংকার করে বুক ফুলিয়ে উঠে দাঁড়াল না। কবির মুখের কবিতাটি শোনা মাত্রই সে মনে মনে লাইনের অর্থটা হিসাব করে ফেলেছিল এবং মুহূর্তে বুঝে গিয়েছিল যে সে এক ভয়ানক উভয় সংকটে পড়ে গেছে। সে যদি এখন অন্য দিনের মতো উঠে দাঁড়িয়ে বলে যে এই কবিতাটি তার আগে থেকে জানা, তবে তাকে নিজের পিতার ধারের 5 লক্ষ স্বর্ণমুদ্রা কবিকে ফেরত দিতে হবে। অত টাকা সে পাবে কোথায়? আর সে যদি বলে যে না, এই কবিতা সে আগে কোনোদিন শোনেনি, তবে কবিমশাইয়ের কবিতাটি সম্পূর্ণ নতুন বলে প্রমাণিত হয়ে যাবে, আর কবি নতুন কবিতার জন্য 5 লক্ষ স্বর্ণমুদ্রা পেয়ে যাবে। কি করবে বুঝতে না পেরে শ্রুতিধর লজ্জায় আর ভয়ে মাথা নিচু করে রইল, আর তার কপাল বেয়ে টপ টপ করে ঘাম ঝরতে লাগল। শ্রুতিধরের এই অবস্থা দেখে এবং কবিমশাইয়ের চালটা বুঝতে পেরে মন্ত্রীমশাইয়েরও মুখ চুন হয়ে গেল। তিনি বুঝতে পারলেন এই চতুর কবির বুদ্ধির কাছে তার এতদিনের তৈরি করা চাল একদম খড়কুটোর মতো উড়ে গেছে। আর কোনো উপায় না দেখে মন্ত্রীমশাই মহারাজের কাছে তার সব চালাকির কথা বলে দিলেন আর ক্ষমা চাইলেন। তিনি হাত জোর করে বললেন, ক্ষমা করুন মহারাজ, আমি ভেবেছিলাম আমি এই রাজ্যের সবচেয়ে বড় চতুর, কিন্তু এই কবিবর আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী ও বুদ্ধিমান। রাজকোষ বাঁচাতে গিয়ে আমি কবিদের অপমান করেছি। সব সত্যি শুনে রাজা রেগে না গিয়ে হো হো করে হেসে উঠলেন। তিনি মন্ত্রীমশাই ও শ্রুতিধরকে তাদের ভুল বুঝতে পারার জন্য ক্ষমা করে দিলেন। এরপর রাজা সেই চতুর ও মহৎ কবিকে সসম্মানে রাজ্যের প্রধান সভাকবি পদে নিযুক্ত করলেন। আর শ্রুতিধর যুবকটিকে তার প্রখর মেধার কথা মাথায় রেখে রাজকীয় হিসাব নিকাশ ও দলিল সংরক্ষণের কাজে লাগিয়ে দেওয়া হলো। এই ঘটনার পর মহারাজও একটি বড় শিক্ষা পেলেন। তিনি বুঝলেন গুণীজনদের সম্মান দেওয়া অবশ্যই উচিত, তবে তা মুক্ত হস্তে উড়িয়ে নয়। রাজধর্ম ও রাজকোষের একটা নির্দিষ্ট সীমা
বা ভারসাম্য বজায় রেখেই করা উচিত। তারপর থেকে সেই রাজ্যে কবিদের সম্মানও বজায় রইল আর রাজকোষও সুরক্ষিত রইল।